কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারিয়ে ফেলেন এবং এই দুজনের মধ্যে একটা সবচেয়ে বড় সম্পর্ক হলো তারা দুজন একই সময়ে সাহিত্য চর্চা করে গেছেন। যদি বলি যে গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার, সেটা 1913 সালের ঘটনা। এরপরে বাকি সময়টা আমরা পাচ্ছি দুজনকেই প্রায় একই সাথে। নজরুলের কাব্যচর্চার এবং সাহিত্য চর্চার সময়কাল মোটামুটি 2 দশক কাল, আর রবীন্দ্রনাথের অন্তত 70 বছর। কিন্তু আমরা বলছি যে দুজনের প্রায় সমাপ্তি একই সঙ্গে। যখন বা যেদিন রবীন্দ্রনাথ ঠাকুর মারা যান এবং রেডিওতে তার যে ধারা বিবরণী আকাশবাণীতে, সেটি পাঠ করেছিলেন কাজী নজরুল ইসলাম। পরে তিনি গানও লিখেছেন, 3টি কবিতাও লিখেছেন। গানের লাইনগুলো এরকম: ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে, জাগায়ও না জাগায়ও না, সারা জীবন যে আলো দিল, ডেকে তার ঘুম ভাঙায়ও না। রবিহারা কবিতা রবীন্দ্রনাথের মৃত্যুর পরে এই কবিতাও কাজী নজরুল ইসলাম লিখেছেন এবং মৃত্যুর পরপরই, এই সংবাদ পাওয়ার পরে রবিহারা কবিতাটি লেখেন। এটি কোনো কাব্যগ্রন্থের অন্তর্গত হয়নি, কিন্তু এই কবিতাটি ব্যাপকভাবে পরিচিত আরেকটি কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা একসময় স্কুল পাঠ্য ছিল। কবিতাটা এরকম, স্কুল নয়, হয়তো কলেজেই ছিল, উচ্চ মাধ্যমিক শ্রেণীতে, যে 1400 সাল নামে একটা কবিতা ছিল, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে আজি হতে শতবর্ষ পরে, কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল পরে। রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন 1400 সাল তখনও আসেনি, কিন্তু 1400 সালের কোন এক কবি, অনাগত কবি, তাকেও স্মরণ করছে কিনা, ততদিন রবীন্দ্রনাথ ঠাকুরও বেঁচে থাকবেন কিনা, এই কৌতূহল, এই চিন্তার জায়গা থেকে লিখেছিলেন। কাজী নজরুল ইসলাম এই কবিতার জবাবে প্রায় 30-32 বছর পরে লিখেছেন আরেকটা কবিতা, যে 1400 সালের উত্তরের সেই কবিতা, যে আজি হতে শতবর্ষ আগে, কে কবি স্মরণ তুমি করেছিলে আমাদেরে, শত অনুরাগে, আজি হতে শতবর্ষ আগে। কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে লেখার মধ্যে মাত্রার একটা বড় ফারাক আছে। এবং সাহিত্যের যে ধারা আমরা বলে থাকি যে সাহিত্য কেন, এর 2 রকম জবাব পাওয়া যায়। একটা হলো সাহিত্য কোনো উদ্দেশ্যবিহীন, উদ্দেশ্য থাকলে তখন আর সাহিত্য হয়ে যাবে না, হয় সংবাদ হবে নইলে অন্য কিছু হবে। তাহলে সাহিত্যের মধ্য দিয়ে লেখক এক ধরনের আনন্দ উদযাপন করেন এবং সেটা পাঠকের মধ্যেও সঞ্চারিত হয়, এটা একটা ধারা। আরেকটা ধারা হলো সাহিত্য যদি মানুষের কল্যাণে কোনো কাজে না লাগে, সেই সাহিত্যের কোনো অর্থ হয় না। রবীন্দ্রনাথ ঠাকুর যতদিন বাংলাদেশে আসেননি, অর্থাৎ বাংলাদেশে 19 শতকের শেষের দশকটা তিনি বাংলাদেশে কাটিয়েছেন জমিদারি দেখাশোনা করার কাজে, তার আগ পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর পুরোদস্তুর ছিলেন সাহিত্যের ওই পক্ষপাতী, যে সাহিত্য হলো সাহিত্যের জন্যই, এর বাড়তি কোনো উদ্দেশ্য নেই। কিন্তু বাংলাদেশ পর্ব পার করার পরে তিনি অনুভব করেছিলেন সাহিত্যের উদ্দেশ্য, তার সাথে মানুষ একেবারে বিচ্ছিন্ন হতে পারে না। কাজী নজরুল ইসলাম শুরু থেকেই সাহিত্যকে মনে করেছেন মানুষের জন্য, এবং কাজী নজরুল ইসলাম কখনো মনে করেননি যে রবীন্দ্রনাথের বিরোধী কোনো অংশ, যে কারণে তিনি মনে করছেন ভবিষ্যতের কবি হয়ে আমি রবির পরে থাকতে চাই, যে কারণে ওই শতবর্ষ কবিতার মধ্যে আমরা সেই লক্ষণটা পাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত উপন্যাস হলো গোরা, যেটা চলচ্চিত্রায়নও হয়েছে। 1910 সালে এটি লেখা হয়। গোরা বিশাল এক উপন্যাস এবং জাতীয়তাবাদী ধারণার জন্য একটা আন্তর্জাতিক ভাব এর মধ্যে লুকিয়ে রয়েছে। এর আগে আমরা দেখবো যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে একটা গ্রন্থ আছে কৃষ্ণচরিত্র, সবচেয়ে বড় গ্রন্থ বঙ্কিমচন্দ্রের, সেখানে জাতীয়তাবাদ সম্পর্কে একরকম চিন্তা আছে, যে এই বিশাল ভারতবর্ষে এত জাতি, এত ধর্ম, এত মানুষ, তারা কিভাবে কোন সূত্রে একত্র থাকবে। সেই জাতীয়তাবাদের ধারণাকে আরেকটু সামনে এগিয়ে নিয়েছেন রবীন্দ্রনাথ এই গোরা উপন্যাসে। সেই গোরা উপন্যাসের যখন চলচ্চিত্র নির্মাণ হয়, তার সঙ্গীত পরিচালক করা হয়েছিল কাজী নজরুল ইসলামকে। এটা নিয়ে নানা মহলে ওই সময়ে আপত্তি উঠেছিল, এরকম সংবাদ পাওয়া যায়।
কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তার সিদ্ধান্তে অবিচল ছিলেন। কাজী নজরুল ইসলাম যখন যুদ্ধ শেষে, সৈনিক জীবন শেষে যখন কলকাতায় ফিরলেন, ফেরার পরে তার প্রায় পরপরই তিনি তো লিখলেন বিদ্রোহী কবিতা। এবং যখন তিনি সৈনিক জীবনে ছিলেন তখন তিনি ইরানি সঙ্গীত, সুর, ফার্সি কাব্য এগুলোর সাথে তিনি সম্পর্কিত হন। তিনি ভারতবর্ষের পত্রিকাগুলো তিনি কাছে রাখতেন। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের গানও তিনি ওই সময়ে তার গানের স্বরলিপি ধরে ধরে নিজে নিজে গাইতেন। নিজের চর্চা এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে নজরুল রবীন্দ্রনাথকে রপ্ত করতে চেয়েছেন বা গ্রহণ করতে চেয়েছেন। এই নজরুল যখন ফিরলেন কলকাতায়, এরপরে যেটা পাওয়া যাচ্ছে 1921 সালের অক্টোবর মাসে শান্তিনিকেতনে প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কাজী নজরুল ইসলামের সাক্ষাৎ হয় এবং সেই সাক্ষাতে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সঙ্গে ছিলেন। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর তার কাছে নজরুল অনুরোধ করেন গান শোনার এবং আবৃত্তি শোনার। রবীন্দ্রনাথ ঠাকুর জবাবে বলেন, আমি তো প্রতীক্ষা করে আছি তোমার গানের জন্য, তোমার কবিতার জন্য। নজরুল তখন আবৃত্তি করেছিলেন অগ্নিবীণার একটি কবিতা হলো আগমনী। সেই আগমনী কবিতার অংশবিশেষ তিনি পড়ে শুনিয়েছিলেন এবং যে গানের চর্চা তিনি করতেন রবীন্দ্রনাথ ঠাকুরের তার সৈনিক জীবনে, সেই গানও অর্থাৎ রবীন্দ্রসঙ্গীতও তিনি শুনিয়েছিলেন। যখন বিদ্রোহী কবিতা রচনা করেন, এরপরে নানা রকম সূত্র পাওয়া যায়। এটা পুরোপুরি সম্পর্কিত নয়, কারণ বাংলাদেশে আমি বলছি পুরোপুরি নির্ভরযোগ্য নয়। বাংলাদেশের সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো রবীন্দ্রনাথের জীবনী দিন ধরে ধরে তার একাধিক জীবনী রচনা করা হয়েছে, কিন্তু বাংলাদেশে নজরুলের উপরে প্রামাণ্য কোনো জীবনী নেই। ফলে এই তথ্যটা পুরোপুরি নির্ভরযোগ্য নয়। কিন্তু বলা হচ্ছে এরকম যে বিদ্রোহী কবিতা লেখার পরে যখন রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে যান, তখন নজরুল দে গরুর গা ধুইয়ে এরকম গাইতে গাইতে ঠাকুর বাড়িতে তিনি প্রবেশ করেছিলেন এবং সেই বিদ্রোহী কবিতার জন্য নজরুলকে বুকে জড়িয়ে ধরেন। নজরুল বলেন, আমি কবিকে খুন করেছি। গুরুদেবও তখন বলেন, সত্যি তুই আমাকে খুন করেছিস। আমি বললাম যে আমাদের দেশে নজরুল ইনস্টিটিউট কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানের একটা বড় দায়িত্ব হয়ে পড়েছে যে নজরুলের জীবনী রচনা করার, নইলে আমরা যে সময় পার করে ফেলবো তখন এই জীবনী আরো নির্ভরযোগ্য করে তোলা আরো বেশি কষ্টকর হয়ে উঠবে। রামমোহন রায়ের সভাপতিত্বে 1922 সালে একটা অধিবেশন বসেছিল। সেখানে নজরুল আবৃত্তি করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের সত্যকবি কবিতা এবং দুইজনের মধ্যে নানা রকম সম্পর্ক ছিল, লেনদেন ছিল। যে একটা প্রসঙ্গ এখানে যেমন আলোচিত হলো যে রবীন্দ্রনাথ ঠাকুর ধূমকেতু পত্রিকার জন্য একটি আশীর্বচন লিখে দিয়েছিলেন, যেটা পত্রিকার 6 সংখ্যাতে উপরের প্রচ্ছদেই ছাপা হতো। পরবর্তী সংখ্যাগুলোতে এই আশীর্বচন অর্থাৎ আই চলে আয় রে ধূমকেতু আধারে পাত অগ্নি সেতু এরকম যে অংশ, সেটা সম্পাদকীয় পাতার উপরে ছাপা হতো সেই অংশটুকু। কাজী নজরুল ইসলাম যখন আনন্দময়ীর আগমনে, একটা রূপকধর্মী কবিতা, এই কবিতার কোনো কাব্যগ্রন্থে নেই, এটা সংস্করণ অনলাইনেও পাওয়া যায়। এই আনন্দময়ীর আগমনে অর্থাৎ দেবী দুর্গার আগমনে যাবতীয় অশক্তি, অপশক্তি, অমঙ্গল দূর হয়ে যাবে এমন একটি ইঙ্গিতবহ কবিতা লেখার কারণে তাকে কারাবরণ করতে হয় এবং আদালতে তিনি যে জবানবন্দি দিয়েছিলেন কাজী নজরুল ইসলাম, সেটা রাজবন্দির জবানবন্দি নামে ওই লিখিত বক্তৃতা এখন নানাভাবে পাঠ্যও আছে বিশ্ববিদ্যালয় পর্যায়ে। এবং কাজী নজরুল ইসলামকে 1 বছরের কারাদণ্ড দেয়া হয়, সশ্রম কারাদণ্ড দেয়া হয়। এই কারাদণ্ডে তিনি যখন ছিলেন ওই সময় রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেন বসন্ত উৎসব নামে নাটকের বই। রবীন্দ্রনাথ ঠাকুরের অনেকগুলো এরকম ঋতুভিত্তিক নাটক আছে এবং তিনি বিভিন্ন সময়কে উদযাপন করতে চাইতেন। বাংলাদেশের বিভিন্ন ঋতু শান্তিনিকেতনের ছেলেমেয়েরা উৎসব, গান, আনন্দের মধ্য দিয়ে, নাটকের মধ্য দিয়ে পালন করত। সেই বসন্ত নাটক হলো রবীন্দ্রনাথের পরিবারের বাইরে এমন কাউকে উৎসর্গ করা একটি বই। এর আগে তার পরিবারের মধ্যেই বা তার নিকটজনের মধ্যেই উৎসর্গ করা হয়েছিল।
এবং রবীন্দ্রনাথ ঠাকুর একটা তার বার্তা পাঠান, টেলিগ্রাম পাঠান, যখন হুগলি জেলে নজরুল অনশন করেছেন, সেই অনশন ভঙ্গ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, আমাদের সাহিত্য তোমাকে চায়, এভাবে তিনি একটি তার বার্তা পাঠিয়েছিলেন। কাজী নজরুল ইসলামের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের অন্তত 7-8 বার সাক্ষাতে, সরাসরি সাক্ষাতের সংযোগ বা সূত্র পাওয়া যায়। মানুষ, মানবতা, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার মধ্যে নানা সময়ে নানাভাবে এসেছে, কবিতায়, গল্পে, উপন্যাসে। কাজী নজরুল ইসলামের গানে, কবিতাতেও নানাভাবে এসেছে। নজরুলের যদি বিদ্রোহী সত্তা আর প্রেম সত্তাকে দুটি পৃথক সত্তা ধরা হয়, তবে এই দুয়ের সম্মিলনে সবচেয়ে বড় কাব্যগ্রন্থ হবে সাম্যবাদী। আবার রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে যে আধ্যাত্মিক ভাবের প্রকাশ, যার একটা বড় প্রকাশ ঘটেছে গীতাঞ্জলি রচনার মধ্য দিয়ে, যে পর্বে অর্থাৎ গীতাঞ্জলি রচনার ওই দশকে রবীন্দ্রনাথ ঠাকুর হারিয়েছেন তার বাবাকে, তার আগে তার মাকে হারিয়েছেন, তার কন্যাকে হারিয়েছেন, বাবাকে হারানোর পরই একই দশকে তার পুত্রকে হারিয়েছেন, এবং অনেকগুলো মৃত্যু ঠাকুর পরিবারের এই সময়ে ঘটেছে, যে কারণে রবীন্দ্রনাথের লেখার মধ্যে এক ধরনের ভাববাদ প্রবলভাবে যুক্ত হয়েছে। কাজী নজরুল ইসলাম জীবনের যত দারিদ্র এবং কষ্ট, এগুলোকে অতিক্রম করে তিনি তার লেখার মধ্য দিয়ে প্রত্যক্ষ জীবনকে ধরতে চেয়েছেন, এবং যে কারণে তার সময়ে এই প্রশ্ন উঠেছে, কাজী নজরুল ইসলামের সাহিত্য পরবর্তী সময়ে প্রাসঙ্গিক থাকবে কিনা। রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে এই দ্বিধা ছিল, কবিতার যে ধরনের পরিবর্তন ঘটছে আধুনিক কবিতায়, তার কবিতা ছন্দ এবং বৈচিত্র্যের দিক থেকে, বিষয়ের দিক থেকে, সেগুলো টিকে থাকবে কিনা।